হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করছিলাম জেনারেল মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকিন। তো সেখানে আমরা জাস্ট একটা পদ্ধতি শিখেছিলাম, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। অ্যালকোহলের নিরুদনের দ্বারা কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি সেটা শিখেছিলাম। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি, সব থেকে প্রথমে যেটা করবো ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড। ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড। তো অ্যালকিল হ্যালাইডে ডিহাইড্রোজিনেশন করে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা হয় সেটা আমরা দেখব। ডিহাইড্রোজিনেশন of alkyl halide। অ্যালকিল হ্যালাইডে ডিহাইড্রোজিনেশন করে আমরা কিভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করব। না, অ্যালকিল হ্যালাইডকে যদি ইথানলীয় KOH সহযোগে উত্তপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। কি বললাম? অ্যালকিল হ্যালাইডকে CH3CH8 CH2 Br, এটা হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইড। এই অ্যালকিল হ্যালাইডকে যদি ইথানলীয় KOH সহযোগে উত্তপ্ত করা হয়, ইথানল KOH and heat, অ্যালকিল হ্যালাইডকে যদি এই অ্যালকিল হ্যালাইডকে ইথানলীয় KOH সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে? এখান থেকে অ্যালকিন উৎপন্ন হবে। অ্যালকিনটা কিভাবে উৎপন্ন হবে? CH3 CH ডবল বন্ড CH2 প্লাস হচ্ছে H Br উৎপন্ন হবে। এখানে যেটা দেখো, এইটা হচ্ছে কি আলফা কার্বন আর এটা হচ্ছে বিটা কার্বন। এই আলফা কার্বন থেকে অ্যালকিল হ্যালাইডের আলফা কার্বন থেকে কি হবে না, হ্যালোজেন পরমাণুটা অপসারিত হবে এবং বিটা কার্বন থেকে কি হবে? হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে। অ্যালকিল হ্যালাইডের আলফা কার্বন থেকে হ্যালোজেন পরমাণু অপসারিত হবে এবং বিটা কার্বন থেকে কি হবে? হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে। অপসারিত হয়ে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। তো এই ছিল ডিহাইড্রোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড। যদি জলীয় KOH, এখন আমরা দেখব কি যদি জলীয় KOH, এটা ইথানলীয় KOH নিয়েছিলাম, জলীয় অ্যাকুয়াস KOH বা কি নেব? NaOH, এবং তার সঙ্গে কি নেব না, ইথানলীয় যদি আমি কি নেই, ইথানলীয় KOH বা NaOH নেই, কি বললাম? অ্যাকুয়াস KOH বা NaOH এবং ইথানলীয় KOH বা NaOH অ্যালকিল হ্যালাইডের সঙ্গে বিক্রিয়ায় হ্যালাইড এর সঙ্গে বিক্রিয়ায় ভিন্ন ধরনের যৌগ উৎপন্ন হবে। কি বললাম? যদি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে অ্যাকুয়াস জলীয় KOH বা NaOH বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে কি হবে? এক রকমের যৌগ উৎপন্ন হবে। আর যদি এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ইথানলীয় KOH বা ইথানলীয় NaOH বিক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে কি হবে? ভিন্ন ধরনের যৌগ উৎপন্ন হবে। এবং এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, তোমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে যে একটা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ইথানলীয় KOH এবং অ্যাকুয়াস KOH দিলে কি ধরনের যৌগ উৎপন্ন হবে সেটা আমরা কেয়ারফুলি দেখে নেব বিক্রিয়া করে। যদি অ্যালকিল হ্যালাইড নেব, কি করব? CH3 CH2 CH2 Br, এটা একটা অ্যালকিল হ্যালাইড নিলাম। এতে আমরা কি দেব? একবার কি দেব? অ্যাকুয়াস KOH আর একটা দেব ইথানলীয় KOH। সবথেকে প্রথমে যেটা দেব সেটা হচ্ছে কি জলীয় aqueous KOH or
NaOH and heat। আরেকবার কি দেব ইথানল, কি দেব ইথানল KOH or NaOH and heat। সেকেন্ড ইয়ার হিট দেব। তো খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এক্সামে প্রায় আসে তোমাদের, মনে রাখবে। যদি অ্যাকোয়াস KOH হিট দেই তাহলে এক্ষেত্রে কি হবে জানো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, প্রতিস্থাপন বিক্রিয়া হবে। কি হবে, এই হ্যালোজেন গ্রুপটা কি হবে OH গ্রুপ দ্বারা কি হবে প্রতিস্থাপিত হয়ে যাবে, শুধুমাত্র হ্যালোজেন গ্রুপটা কি হবে OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। এই ক্ষেত্রে কি হবে CH3 CH2 CH2 OH উৎপন্ন হবে, কি হবে OH দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। এবং হচ্ছে যেটাকে বলা হয় সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা হয়, যেটাকে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা হয়। আর যদি ইথানলীয় KOH দেওয়া হয় তাহলে একটু আগে দেখেছো ইথানলীয় KOH দিলে এলিমিনেশন রিঅ্যাকশন হয়, অর্থাৎ E2 রিঅ্যাকশন হয়ে যাবে। কি হবে না এই হাইড্রোজেন, এই আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে আর বিটা কার্বন থেকে কি উৎপন্ন হবে হাইড্রোজেন দিয়ে কি হয়ে যাবে না এখানে অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। এটা হচ্ছে কি হবে এলিমিনেশন রিঅ্যাকশন হবে, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস HB আর উৎপন্ন হবে। এটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন মোস্ট ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। কি বললাম না যদি অ্যালকিল হ্যালাইডকে অ্যাকোয়াস অর্থাৎ জলীয় KOH এবং NaOH আর হিট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাবে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, শুধু হ্যালোজেন গ্রুপটা কি হবে OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। আর যদি সেক্ষেত্রে এলিমিনেশন অর্থাৎ ইথানল এবং KOH বা NaOH দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে এলিমিনেশন রিঅ্যাকশন হবে, এলিমিনেশন রিঅ্যাকশন হয়ে গিয়ে কি হবে অ্যালকিন উৎপন্ন হবে। এই ক্ষেত্রে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে আর এই ক্ষেত্রে কি হবে এলিমিনেশন রিঅ্যাকশন হবে। এবার অ্যালকিল হ্যালাইডের ইথানীয় দ্রবণে এই অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা ইথানল KOH সহযোগে বিক্রিয়া ঘটাই তাহলে সেক্ষেত্রে অ্যালকিন তো উৎপন্ন হবেই, সেই সঙ্গে সঙ্গে একটা সাইড প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে জানো ইথার উৎপন্ন হয়ে যাবে। অ্যালকিল হ্যালাইডের ইথানীয় দ্রবণে যদি আমরা KOH সহযোগে উত্তপ্ত করলে কি হয় অ্যালকিনের সঙ্গে সঙ্গে পার্শ্ব বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কি হবে ইথার উৎপন্ন হবে। আমরা আরেকটা দেখে নেব, একটা অ্যালকিল হ্যালাইড নিয়ে নেব CH3 CH2 Br নিব। এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমরা কি দেব ইথানল, কি দেব ইথানল, ইথানল KOH আর হিট। সিমিলার এখানেও দেব ইথানল KOH এন্ড হিট। এটাও খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, পরীক্ষায় এসে থাকে যে অ্যালকিল হ্যালাইডকে যদি ইথানল KOH সহযোগে হিট করা হয় তাহলে দু ধরনের প্রোডাক্ট উৎপন্ন হয়। তো এট ফার্স্ট যেটা উৎপন্ন হবে সেটা ইথানল KOH দিলে কি হবে অ্যালকিন উৎপন্ন হবে, এই জায়গা থেকে হাইড্রোজেন অপসারিত হবে, এটা হচ্ছে আলফা কার্বন আর এটা হচ্ছে বিটা কার্বন। আলফা কার্বন থেকে কি হবে হ্যালোজেন পরমাণু অপসারিত হবে আর বিটা কার্বন থেকে কি উৎপন্ন হবে হাইড্রোজেন অপসারিত হবে, হয়ে গিয়ে কি উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে, CH2 ডাবল বন্ডেড CH2 উৎপন্ন হবে প্লাস HBr উৎপন্ন হয়ে যাবে। যেটা কি ছিল না E2 রিঅ্যাকশন ছিল, যেটা E2 রিঅ্যাকশন ছিল এটা হচ্ছে কি বলা হয় এটাকে E2 রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন, E2 রিঅ্যাকশন, এলিমিনেশন রিঅ্যাকশন। আরেকটা হয় কি বলতো না যদি এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ইথার উৎপন্ন হবে। এই অ্যালকিন তো উৎপন্ন হবে এর সঙ্গে সঙ্গে একটা সাইড প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে সেটা হচ্ছে ইথার উৎপন্ন হবে, CH3 CH2 ও CH2 CH3, এটা হচ্ছে ইথার। ইথার উৎপন্ন হবে। এটা হচ্ছে কি বলতো SN2 রিঅ্যাকশন, এটা হচ্ছে SN2 রিঅ্যাকশন আর এটা হচ্ছে কি বলতো E2 রিঅ্যাকশন। এটাকে বলা হয় E2 রিঅ্যাকশন আর এটাকে বলা হয় SN2 রিঅ্যাকশন। কিভাবে হয় না যদি এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয়, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড
যদি এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয় তাহলে মুখ্য প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে? ইথার উৎপন্ন হবে। যদি এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয়, প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ইথানল কেওএইচ সহযোগে যদি হিট দেওয়া হয় তাহলে মুখ্য প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে? ইথার উৎপন্ন হবে। এবং গৌণ প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, and this is হচ্ছে মাইনর প্রোডাক্ট উৎপন্ন হবে। কি করে হবে মেকানিজম একটু দেখে নেব। মেকানিজমটা যদি আমরা দেখে নিই কি করে হলো, এই ইথারটা কিভাবে উৎপন্ন হয়েছে তার মেকানিজম দেখে নেব। এটাও পরীক্ষায় খুব আসে যে প্রাইমারি অ্যালকিল হ্যালাইডের সঙ্গে ইথানল কেওএইচ এবং যদি হিট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অ্যালকিন তো উৎপন্ন হবেই, সেই সঙ্গে সঙ্গে পার্শ্ব প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে? ইথার উৎপন্ন হবে। আর প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হলে সেক্ষেত্রে ইথার যে উৎপন্ন হবে সেটাই হবে মেজর প্রোডাক্ট, আর অ্যালকিনটা হবে কি? মাইনর প্রোডাক্ট। এই ইথারটা যেটা উৎপন্ন হবে সেটা SN2 রিঅ্যাকশনের মাধ্যমে, আর এটা যেটা হবে সেটা কি? এলিমিনেশন রিঅ্যাকশনের মাধ্যমে। তো এর মেকানিজম দেখে নেব, দুটো স্টেপে হবে। স্টেপ 1 যেটা কি হবে না, সবথেকে প্রথমে যেটা হবে CH3 CH2 Br রয়েছে, সেটা যদি SN2 বিক্রিয়ার মাধ্যমে কি হয়ে যাবে? এটা প্রতিস্থাপিত হয়ে যাবে OH গ্রুপ দ্বারা, CH3 CH2 OH উৎপন্ন হবে। এবং সেকেন্ড স্টেপে যেটা থাকবে স্টেপ 2তে যেটা দেখা যাবে, এই দু অণু ইথানল নিজেদের মধ্যে বিক্রিয়া করবে, এখান থেকে এক অণু জল অপসারিত হয়ে যাবে, দু অণু ইথানল থেকে এক অণু জল উৎপন্ন বেরিয়ে যাবে। এখান থেকে কিভাবে জল বেরোবে না, এইভাবে এক অণু জল বেরিয়ে যাবে, এক অণু জল বেরিয়ে গিয়ে কি উৎপন্ন হয়ে যাবে? ইথার উৎপন্ন হয়ে যাবে। CH3 CH2 ও CH2 CH3, এটাকে বলা হয় ডাইইথাইল ইথার। এটার নাম হচ্ছে ডাইইথাইল ইথার, এর নাম হচ্ছে ডাইইথাইল ইথার, এর নাম হচ্ছে ডাইইথাইল ইথার। তো আমি কি দেখলাম না, যদি অ্যালকিল হ্যালাইডকে ইথানল কেওএইচ সহযোগে হিট করা হয় তাহলে সেক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন হবে, সেই সঙ্গে সঙ্গে সাইড প্রোডাক্ট হিসেবে একটা প্রোডাক্ট উৎপন্ন হবে, সেটা হচ্ছে ইথার উৎপন্ন হবে। আর যদি এটা প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয়, প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হলে মুখ্য প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে? ইথার উৎপন্ন হবে। এই মেকানিজমটা জাস্ট কিভাবে ইথার উৎপন্ন হয় তার মেকানিজমটা আমি দেখালাম। আর অ্যালকিন কিভাবে উৎপন্ন হয় তার তো আগেই বলে দিয়েছি মেকানিজম করে, যে আলফা কার্বন থেকে হ্যালোজেন অপসারিত হবে এবং বিটা কার্বন থেকে কি হবে? হাইড্রোজেন অপসারিত হবে। এই ছিল আমাদের কি? ডিহাইড্রোজেনেশন। এরপরে যেটা আমরা করব কি? সেটজেট রুল। আজকে যতগুলো রিঅ্যাকশন পড়াবো ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, বেশিরভাগ রিঅ্যাকশনই তোমাদের পরীক্ষায় আসে। আজকে যতগুলো পড়াবো সবই ইম্পর্টেন্ট কিছু রিঅ্যাকশন পড়াবো। এবারে হচ্ছে কি? সেটজেট রুল। সেটজেট রুল, সেটজেট রুল, সেটজেট রুলটা কি না, এলিমিনেশন পদ্ধতিতে অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে যদি না অ্যালকেনের যে কার্বন পরমাণুর সঙ্গে লিভিং গ্রুপ থাকে যে কার্বন পরমাণুর সঙ্গে, তার উভয় পাশে যদি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে অধিক সংখ্যক অ্যালকেন উৎপন্ন হবে। কি বললাম না, এলিমিনেশন পদ্ধতিতে আমরা কি দেখেছি? অ্যালকিন উৎপন্ন হয়, অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন হয় কি? এলিমিনেশন পদ্ধতিতে। সেক্ষেত্রে যে কার্বন পরমাণুর সঙ্গে লিভিং গ্রুপ থাকে, লিভিং গ্রুপ বলতে এখানে কি না অপসারিত গ্রুপ, X হতে পারে, X সমান কি? ক্লোরিন ব্রোমিন এটসেট্রা, এবং এর সঙ্গে যদি থাকে কি SR3 প্লাস গ্রুপ কিংবা NR3 প্লাস গ্রুপগুলো থাকে, এই সমস্ত লিভিং গ্রুপ থাকে, এগুলো হচ্ছে কি লিভিং গ্রুপ, অপসারিত গ্রুপ, এরা সহজে কি হয়? অপসারিত হয়ে যায় না। এলিমিনেশন পদ্ধতিতে যখন আমরা কি করব? অ্যালকিন প্রস্তুতি করব, তো যে কার্বনের সঙ্গে এই লিভিং গ্রুপগুলো থাকবে তার উভয় পাশে যদি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে একাধিক অ্যালকিন উৎপন্ন হবে। আমরা দেখে নেব এখানে দুটো
হচ্ছে সেটজেড আর একটা হচ্ছে কি হফম্যান রয়েছে। সবথেকে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেটজেড রুল। সেটজেড রুল কি বলেছেন না এখানে বিদায়ী পরমাণু বা লিভিং গ্রুপটা যদি হ্যালাইড বা সালফোনিক অ্যাসিড হয়, সেটজেড কি বলেছেন যে এই লিভিং গ্রুপটা যদি হ্যালাইড বা সালফোনিক গ্রুপ হয় তাহলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি কি হবে মুখ্য প্রোডাক্ট উৎপন্ন হবে। কি বলেছেন না লিভিং গ্রুপটা যদি হ্যালাইড কিংবা সালফোনিক হয়ে থাকে তাহলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি কি হবে মুখ্য প্রোডাক্ট। অধিক প্রতিস্থাপিত অ্যালকিন বলতে কাকে বলেছে না যে কার্বন কার্বন দ্বিবন্ধনে যে কার্বনের সঙ্গে বেশি পরিমাণ অ্যালকিল গ্রুপ থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধনে যার বেশি সংখ্যক অ্যালকিল গ্রুপ থাকবে সেটাই হচ্ছে অধিক প্রতিস্থাপিত অ্যালকিল গ্রুপ হবে। তো উদাহরণের সাহায্যে আমরা বুঝবো, না হলে ভালো করে বোঝা যাবে না। দেখো এখানে আমরা একটি অ্যালকিনের উদাহরণ নেব, যেমন হচ্ছে কি CH3 কি নেব एग्जांपलটা যে CH3 CH2 Br CH2 CH3 2 2 4 1 2 একটি হাইড্রোজেন হবে। এইটা একটা হচ্ছে অ্যালকেন রয়েছে। অ্যালকেনে রয়েছে দেখতে পাচ্ছি এর হচ্ছে কি এটা আলফা কার্বন আর এখানে লিভিং গ্রুপ হচ্ছে কি ব্রোমিন রয়েছে লিভিং গ্রুপ, আর এটা হচ্ছে কি বিটা কার্বন আর এখানে রয়েছে বিটা কার্বন। তাহলে এখানেও হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এখানেও হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তাহলে এইকে একটু ভেঙে লিখে নেব কিভাবে না এইভাবে লিখব CH2 লিখে নিলাম, লিখতে পারি। তো এবার এলিমিনেশন রিঅ্যাকশনের নিয়মটা কি? এলিমিনেশনের নিয়ম হচ্ছে কি আলফা কার্বন থেকে হ্যালোজেন পরমাণু অপসারিত হবে এবং বিটা কার্বন থেকে কি হবে হাইড্রোজেন অপসারিত হবে। তো এই হাইড্রোজেনটাকে আরেকটু অন্যরকম করে লিখে নেব, এইভাবে হাইড্রোজেন লিখব, ঠিক আছে। তো যখনই আমি কি করব না KOH সহযোগে হিট করব, তাহলে এই একটা অ্যালকেন অ্যালকিল হ্যালাইড, এই অ্যালকিল হ্যালাইডের সঙ্গে আমি কি দেব না KOH দেব এবং হিট করব আর ইথানল দিলে কি হবে না এই OH-টা কি করবে দুভাবে ভাঙবে। এই OH-টা কি হবে না যখনই এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করবে তখনই কি হবে বলতো এই হাইড্রোজেনটা ভেঙে এখানে চলে আসবে এবং এই ব্রোমিনটা অপসারিত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি একরকম ভাবে অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে এই বেসটা যখনই হাইড্রোজেনটাকে অ্যাটাক করবে তখন এই বন্ধনটা ভেঙে এখানে চলে আসবে আর এই হ্যালোজেনটা কি হবে ইজিলি বেরিয়ে যাবে। এই পদ্ধতিতে একটা অ্যালকিন প্রস্তুত করা যায়। সেটা কি হবে না CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা হচ্ছে অ্যালকিন। এই পদ্ধতিতে আমরা একটা অ্যালকিন প্রস্তুত করতে পারি। আবার দেখতে পাচ্ছি এখানেও তো একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে, এটা তো বিটা কার্বন এটা তো আলফা কার্বন, তাহলে এই হাইড্রোজেন এখানেও বন্ধন গঠন করতে পারে। তাহলে আরেকটা পদ্ধতিতে হতে পারে সেটা কি না এই বেসটা যদি এই হাইড্রোজেনটাকে অ্যাটাক করতো তাহলে কি হতো না এই বন্ডটা ভেঙে এখানে চলে আসতো এবং এই লিভিং গ্রুপটা এইভাবে বেরিয়ে যেত। তখন আমরা কি প্রোডাক্টটা পেতাম, তখন যে প্রোডাক্টটা পেতাম এখানেও দেব কি ইথানল, কি দেব না এখানে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে কি এখানে যে প্রোডাক্টটা পাবো সেটা CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3, এটাও অ্যালকিন পাবো। তো দেখতে পাচ্ছি যে এখানে প্রতিস্থাপন অ্যালকিল গ্রুপের সংখ্যা কি অনেক বেশি আর এখানে প্রতিস্থাপন অ্যালকিল গ্রুপের সংখ্যা কি অনেক কম, তাই এটা হবে মেজর প্রোডাক্ট আর এটা হবে মাইনর প্রোডাক্ট। এটা হচ্ছে মেজর আর এটা হবে কি মাইনর, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। তাহলে সেটজেড রুল কি বলেছে না যেখানে অধিক প্রতিস্থাপিত অ্যালকিল গ্রুপ থাকবে সেটাই হবে মুখ্য প্রোডাক্ট আর যেখানে কম প্রতিস্থাপিত অ্যালকিল গ্রুপ থাকবে সেটা হবে মাইনর প্রোডাক্ট। তাহলে দুভাবে আমরা এখানে অ্যালকিন প্রস্তুত করতে পারি। এই হচ্ছে একটা অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইডের দু জায়গায় প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে। যদি এই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন এই বিটা হাইড্রোজেনটাকে নেওয়া হয় আর এখান থেকে এই আলফা কার্বন থেকে যদি হ্যালোজেনটাকে নেওয়া হয় তাহলে এক রকমের প্রোডাক্ট উৎপন্ন হবে। আবার যদি এই হাইড্রোজেন নেওয়া হয় আর এর এখান থেকে ব্রোমিন নেওয়া হয় তাহলে এখান থেকে এক রকমের প্রোডাক্ট উৎপন্ন হবে। এবং সেটজেড রুল যেটা বলেছে সেটা কি না অধিক প্রতিস্থাপিত অ্যালকিল গ্রুপটা মুখ্য প্রোডাক্ট হবে। তাহলে এটাই অধিক প্রতিস্থাপিত অ্যালকিল গ্রুপ, এখানে অধিক প্রতিস্থাপিত অ্যালকিল কোনটা এইটা, তাহলে এই অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা হবে কি মুখ্য প্রোডাক্ট।
এবং কম প্রতিস্থাপিত যে অ্যালকিন গ্রুপটা হবে সেটা হবে মাইনর প্রোডাক্ট। এবং সেটজেফ রুলে লিভিং গ্রুপ চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে কি, এখানে লিভিং গ্রুপ যেটা হবে সেটা হবে কি লিভিং গ্রুপ নিউট্রাল হবে না, এটা সেটজেফ হবে না হফম্যান হবে সেটা চেনার সবথেকে সহজ উপায় কি, এখানে লিভিং গ্রুপ যেটা হবে সেটা নিউট্রাল হবে। তাহলে এটা নোট করে রাখো, ইন সেটজেফ রিঅ্যাকশন living group is neutral মোস্ট ইম্পর্টেন্ট। সেটজেফ হফম্যানটা পড়ালে তবেই বুঝতে পারবে যে কোনখানে সেটজেফ গ্রুপ খাবে আর কোনখানে হফম্যান খাবে। সেটজেফের ক্ষেত্রে মুখ্য প্রোডাক্ট হবে অধিক প্রতিস্থাপিত অ্যালকিন। মনে রাখার সবথেকে বারবার করে বলছি যে সেটজেফ রুলে যে মুখ্য প্রোডাক্ট হবে সেটা অ্যালকিন হবে, অর্থাৎ বেশি প্রতিস্থাপিত অ্যালকিনটা হবে কি মুখ্য প্রোডাক্ট। সেটজেফ রুলে বেশি প্রতিস্থাপিত অ্যালকিনটা হবে মুখ্য প্রোডাক্ট, এবং সেটা চেনার সবথেকে সহজ উপায় হচ্ছে কি এখানে লিভিং গ্রুপ যেটা থাকবে সেটা নিউট্রাল থাকবে। তাহলে ইন সেটজেফ রিঅ্যাকশন লিভিং গ্রুপ ইজ নিউট্রাল। এরপরে যেটা আমরা আলোচনা করব যে হফম্যান রিঅ্যাকশন। এরপরে যেটা আলোচনা করব হফম্যান রিঅ্যাকশন। হফম্যান রিঅ্যাকশন কি বলেছে, এখানে যে লিভিং গ্রুপটা থাকবে সেটা চার্জযুক্ত লিভিং গ্রুপ থাকবে। কি বললাম না, এখানে হফম্যান রিঅ্যাকশন যেটা বলেছে যে লিভিং গ্রুপটা থাকবে বা সেটা হচ্ছে কি চার্জযুক্ত লিভিং গ্রুপ থাকবে। যেমন সেটজেফে কি বলেছিলাম লিভিং গ্রুপটা নিউট্রাল হবে, কিন্তু সেটজেফে যেটা হফম্যান যেটা বলছে সেটা কি তার উল্টো চার্জযুক্ত লিভিং গ্রুপ। এখানে লিভিং গ্রুপ যেটা হচ্ছে কি মনে রাখার পদ্ধতি হচ্ছে লিভিং গ্রুপ, এখানে লিভিং গ্রুপ যেটা হবে সেটা হচ্ছে কি জানো তো চার্জযুক্ত হবে। যেমন হচ্ছে কি Nr3+ কিংবা Sr3+। এখানে R হচ্ছে মিথাইল ইত্যাদি গ্রুপ, R সমান হচ্ছে কি মিথাইল গ্রুপ, ঠিক আছে। এখানে যে লিভিং গ্রুপটা হবে সেটা কি হবে চার্জযুক্ত হবে। এবং এখানটা যেটা হবে ঠিক সেটজেফের উল্টো, এখানে মুখ্য প্রোডাক্ট যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কম প্রতিস্থাপিত অ্যালকিন। হফম্যানের ক্ষেত্রে মুখ্য প্রোডাক্ট হবে কম প্রতিস্থাপিত অ্যালকিনটি হবে কি মুখ্য প্রোডাক্ট। সেটজেফের ঠিক বিপরীত। সেটজেফ বলেছিল যে লিভিং গ্রুপটা নিউট্রাল হবে, আর হফম্যান বলছে লিভিং গ্রুপ কি হবে চার্জযুক্ত হবে। সেটজেফ কি বলেছে যে মুখ্য প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটা মুখ্য প্রোডাক্ট, এবং হফম্যান যেটা বলছে কম প্রতিস্থাপিত অ্যালকিনটা হবে কি মুখ্য প্রোডাক্ট। তো আমরা দেখে নেব এখানটায় একটা উদাহরণ নিই। যদি আমরা একটা উদাহরণ নিই, ধরো CH3 CH N CH3 প্লাস CH2 CH3। তো এই হাইড্রোজেন দুটোকে একটু ভেঙে লিখে নেব। কেমন ভাবে ভাঙবো আমি, এটাকে আমি লিখব কি H আর হাইড্রোজেনের আকারে ভেঙে নেব, আর এইটাকে ভেঙে নেব কি H2 আর হাইড্রোজেন। তো দেখতে পাচ্ছি আমি এখানে এটা আলফা কার্বন আর এটা বিটা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন। তাহলে এই আলফা কার্বনের এইটা আর এইটার সঙ্গে একবার বিক্রিয়া হতে পারে, আর এইটার সঙ্গে এইটা একবার বিক্রিয়া হতে পারে। যদি আমি বেস নেব কিভাবে OH মাইনাস নেব, মাইনাস নিলে কি হবে এই OH মাইনাসটা যদি কি করে না একবার এর সঙ্গে বিক্রিয়া ঘটায় তাহলে সেক্ষেত্রে কি হবে এই গ্রুপটা বেরিয়ে যাবে। এখানেও সেম দেব আমি কিসের প্রোডাক্ট না ইথানল KOH এন্ড হিট, আর কি দেবো হিট। যদি আমরা ইথানল KOH হিট দেই তাহলে এই একটা অ্যালকিন হ্যালাইড, এর সঙ্গে যদি অ্যালকেনের সঙ্গে যদি আমরা কি দেই না ইথানল KOH হিট দেই, তাহলে এই আলফা কার্বন থেকে একটা কি হবে লিভিং গ্রুপ অপসারিত হবে, আর এখান থেকে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নেবে।
এভাবে যে প্রোডাক্টটা হবে সেটা হবে মুখ্য প্রোডাক্ট। CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। কারণটা কি? হফম্যান বলেছে সবথেকে কম প্রতিস্থাপিত অ্যালকেনটি হবে কি, সবথেকে কম প্রতিস্থাপিত অ্যালকিনটি হবে কি মুখ্য প্রোডাক্ট। তাহলে এটাই তো সবথেকে কম প্রতিস্থাপিত অ্যালকিন, এটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে মেজর। আবার যদি আমি কি করি এদিকেও দিই ইথানল KOH আর যদি হিট দিই তাহলে কি হবে না, এই OH টা যদি এই বিটা হাইড্রোজেনটাকে নেয়, এধারে হাইড্রোজেনটাকে এধারে বিটা হাইড্রোজেনটাকে নেয়, তখন কি হবে এটা ডবল বন্ড হবে এবং এই গ্রুপটা তখন অপসারিত হবে। তখন যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা কি উৎপন্ন হবে না, CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 প্লাস হচ্ছে কি N CH3 হোল 3। তাহলে এখানেও সেম প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, আর একটা কি ছিল প্লাস N CH3 হোল 3 উৎপন্ন হয়েছে। তো এই প্রোডাক্টটা যেটা হবে সেটা হবে কি মাইনর প্রোডাক্ট, আর এখানে মুখ্য প্রোডাক্ট হবে কোনটা, এইটা। হফম্যান কি বলেছে না সবথেকে কম প্রতিস্থাপিত অ্যালকিনটি হবে কি মুখ্য প্রোডাক্ট, এবং আর সেটজেপ কি বলেছিল সবথেকে বেশি প্রতিস্থাপিত অ্যালকিনটি কি হবে মুখ্য প্রোডাক্ট। তাহলে সেটজেপের ঠিক বিপরীত হচ্ছে হফম্যান। যদি আমরা এই ধরনের বিক্রিয়া ঘটাই যে ইথানল KOH সহযোগে বিক্রিয়া ঘটালে দু জায়গায় বিক্রিয়া হতে পারে, কারণ এখানে অধিক প্রতিস্থাপিত হাইড্রোজেন রয়েছে, এখানেও একটা বিটা হাইড্রোজেন রয়েছে, এখানেও বিটা হাইড্রোজেন রয়েছে, তাহলে এদিকেও বিটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে, এই হাইড্রোজেনটাও প্রতিস্থাপিত হতে পারে, দিয়ে দু ধরনের কি হতে পারে অ্যালকিন উৎপন্ন হতে পারে। তার মধ্যে মুখ্য প্রোডাক্ট কি হবে, এটা হবে, এক্ষেত্রে গৌণ প্রোডাক্ট হবে এইটা। এই ছিল সেটজেপ এবং হফম্যান রুল। সেটজেপ এবং হফম্যান পদ্ধতিতে আমরা কিভাবে অ্যালকিন প্রস্তুতি করলাম, খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, সেটা অবশ্যই তোমরা দেখবে। এরপরে যেটা করব ডিহাইড্রোজিনেশন অফ ভিসিনাল ডাইহ্যালাইড। এবারে কি করব ডিহাইড্রোজিনেশন অফ ভিসিনাল ডাইহ্যালাইড। ডিহাইড্রোজিনেশন অফ ভিসিনাল ডাইহ্যালাইড। Dehydrogenation of vicinal dihalide। ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহাইড্রোজিনেশনের মাধ্যমে আমরা কি করব অ্যালকিন প্রস্তুত করব। ভিসিনাল ডাইহ্যালাইড কাকে বলবো না, কোন যৌগের অণুতে পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সঙ্গে যদি একটি করে হ্যালোজেন থাকে তখন তাকে আমরা কি বলবো ভিসিনাল ডাইহ্যালাইড করব। কোন যৌগের অণুতে পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সঙ্গে, কোনো একটা যৌগের অণু থাকবে তার পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সঙ্গে যদি একটি করে হ্যালোজেন থাকে তখন তাকে আমরা কি বলবো ভিসিনাল ডাইহ্যালাইড। তো দেখে নিই, ধরো CH2 এখানেও একটা হ্যালোজেন রয়েছে, এখানেও একটা হ্যালোজেন রয়েছে, একে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। 1,2-ডাইব্রোমো ইথেন, 1,2-ডাইব্রোমো ইথেন, এটাকে ভিসিনাল ডাইহ্যালাইড বলা হয় কারণ পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সঙ্গে একটি করে হ্যালোজেন রয়েছে, এই জন্য একে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। এই ভিসিনাল ডাইহ্যালাইডকে যদি ভিসিনাল ডাইহ্যালাইডকে মিথানলীয় দ্রবণ সহযোগে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে উত্তপ্ত করা হয়, ভিসিনাল ডাইহ্যালাইডের মিথানলীয় দ্রবণে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, এক অণু হ্যালোজেন অপসারিত হয়ে গিয়ে অ্যালকিন উৎপন্ন হবে। কি হবে না এর মিথানল দেব এক জিঙ্ক ডাস্ট দেব। কি বললাম, ভিসিনাল ডাইহ্যালাইডের মিথানলীয় দ্রবণে যদি জিঙ্ক ডাস্ট দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে কি হবে অ্যালকিন উৎপন্ন হবে। CH2 ডবল বন্ড CH2 প্লাস ZnBr2 উৎপন্ন। কিভাবে উৎপন্ন হবে না এই দুটো হ্যালোজেন কি হয়ে যাবে অপসারিত হয়ে যাবে।
যেটা জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করে ZnBr2 উৎপন্ন করবে। ঠিক আছে, কি বললাম না ডিহাইড্রোজেনেশন অফ ভিসিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইড কাকে বলে? কোন যৌগের অণুতে পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সঙ্গে দুটি হ্যালোজেন পরমাণু যুক্ত থাকলে তখন তাকে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড বলব। এই ভিসিনাল ডাইহ্যালাইডের মিথানলীয় দ্রবণে যদি জিঙ্ক ডাস্ট সহ হিট করা হয় তাহলে কি হবে? ভিসিনাল ডাইহ্যালাইডের পাশাপাশি দুটি কার্বন থেকে দুটি হ্যালোজেন অপসারিত হয়ে গিয়ে অ্যালকিন উৎপন্ন হবে। একে বলা হয় কি না ডিহাইড্রোজেনেশন অফ ভিসিনাল ডাইহ্যালাইড। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালকাইনের বিজারণতা। মোস্ট ইম্পর্টেন্ট, অ্যালকাইনের বিজারণতা বাই রিডাকশন অফ অ্যালকাইন, বাই রিডাকশন অফ অ্যালকাইন, অ্যালকাইনের বিজারণতা by reduction of alkyne মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এইচএস এর এক্সামে আসে, জয়েন্টের এক্সামে আসে, এই কোশ্চেনটা খুব আসে, প্রচন্ড আসে, ভীষণ ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, মোস্ট ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এইচএস এর এক্সাম কিংবা নিটের এক্সামে এসে থাকে। তো এই কি বলেছি? বাই রিডাকশন অফ অ্যালকাইন, অ্যালকাইনের রিডাকশন। ধরো আমি একটা অ্যালকাইন নিলাম CH3C ট্রিপল বন্ডেড C CH3, এই অ্যালকাইনকে একে বলা হয় কি 2 বিউটাইন। কি বললাম? 2 1 2 3 4 2 বিউটাইন, 2 বিউটাইন। এই অ্যালকাইনকে যদি লিন্ডার ক্যাটালিস্ট দেওয়া হয়, কি দেওয়া হয়? লিন্ডার ক্যাটালিস্ট, লিন্ডার ক্যাটালিস্ট, লিন্ডার ক্যাটালিস্ট অর্থাৎ PbCaCO3 লিন্ডার ক্যাটালিস্ট দেওয়া হয়। লিন্ডার ক্যাটালিস্ট দিলে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি না সিস, এখানে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে। লিন্ডার ক্যাটালিস্ট দিলে দু ধরনের প্রোডাক্ট উৎপন্ন হবে, একটা সিস হবে আর একটা ট্রান্স প্রোডাক্ট হবে। তবে আমি একটাই লিখব যে ট্রান্স, এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে সিস প্রোডাক্টটা মেজর হবে। কি বললাম? সিস প্রোডাক্টটা মেজর হবে। তো লিখব কি না সি ডাবল বন্ডেড C CH3 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 হাইড্রোজেন হাইড্রোজেন CH3, এটা হচ্ছে সিস, সিস 2 বিউটিন, সিস 2 বিউটিন, সিস 2 বিউটিন, এটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে। এর ক্ষেত্রে ট্রান্সও উৎপন্ন হবে। যদি এই অ্যালকাইনের সঙ্গে লিন্ডার ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে, একটা হচ্ছে সিস 2 বিউটিন উৎপন্ন হবে আর একটা হচ্ছে ট্রান্স 2 বিউটিন হবে। কিন্তু আমি এখানে লিখছি না, শুধু একটাই লিখছি মেজর প্রোডাক্ট। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে মেজর। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রোডাক্ট উৎপন্ন হবে, সেটা হচ্ছে কি ট্রান্স প্রোডাক্ট উৎপন্ন হবে, ট্রান্স 2 বিউটিন উৎপন্ন হবে। ধরো CH3 হাইড্রোজেন হাইড্রোজেন CH3, এটা হচ্ছে ট্রান্স 2 বিউটিন। তবে এটা মাইনর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট। কি বললাম না যদি অ্যালকাইনের সঙ্গে লিন্ডার ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে দু ধরনের প্রোডাক্ট উৎপন্ন হবে, একটা হচ্ছে সিস 2 বিউটিন উৎপন্ন হবে আর একটা ট্রান্স 2 বিউটিন উৎপন্ন হবে। সবথেকে মেজর প্রোডাক্ট যেটা হবে সেটা হচ্ছে সিস 2 বিউটিন। সিমিলারলি যদি আমি কি দিই না এই এটা একটা ছিল, আবার যদি আমি কি করি না এই অ্যালকাইনের সঙ্গে যদি কি বিক্রিয়া ঘটে না সোডিয়াম এবং লিকুইড অ্যামোনিয়া দেওয়া হয়, সোডিয়াম এন্ড লিকুইড অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া দেওয়া হয়, তখন কি উৎপন্ন হবে জানো? এর ট্রান্স প্রোডাক্টটা সবথেকে, এর ক্ষেত্রে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে, একটা হচ্ছে সিস 2 বিউটিন উৎপন্ন হবে আর একটা হচ্ছে কি ট্রান্স 2 বিউটিন উৎপন্ন হবে। এই ক্ষেত্রে উল্টো CH3 হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এর ক্ষেত্রে এইটা হবে মেজর প্রোডাক্ট, মেজর প্লাস আরেকটা প্রোডাক্ট উৎপন্ন হবে, সেটা উৎপন্ন কি হচ্ছে সেটা সিস 2 বিউটিন, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট।
কি বললাম, যদি অ্যালকাইনের সঙ্গে লিন্ডার ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে, একটা সিস টু বিউটিন উৎপন্ন হবে, ট্রান্স টু বিউটিন উৎপন্ন হবে। তার মধ্যে সিস টু বিউটিনটা হচ্ছে মেজর প্রোডাক্ট। এটা যদি তুমি না মনে রাখো কোনো অসুবিধা নেই, মনে রাখার সব থেকে সহজ উপায়, লিন্ডার ক্যাটালিস্ট দিলে কি উৎপন্ন হবে, সিস টু বিউটিন উৎপন্ন হবে। আর সেই একই অ্যালকাইনে যদি সোডিয়াম লিকুইডে মনে দেওয়া হয় তাহলে কি হবে, মেজর প্রোডাক্ট যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ট্রান্স টু বিউটিন। এটা যদি নাও মনে রাখি কোনো অসুবিধা নেই। আমাদের মনে রাখার সব থেকে সহজ উপায় কি না, যদি অ্যালকাইনের সঙ্গে লিন্ডার ক্যাটালিস্ট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সিস টু বিউটিনটা উৎপন্ন হবে, সেটা মেজর প্রোডাক্ট। আর যদি সোডিয়াম লিকুইডে মনে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে না, ট্রান্স টু বিউটিন যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট উৎপন্ন হবে। ভীষণ ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, যতগুলো রিঅ্যাকশন করালাম তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। এভাবে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। এরপরে যেটা করব সেটা হচ্ছে কি কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড। বাই কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড, কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথডের সাহায্যে আমরা করতে পারি। কি করব, কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড। কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথড, কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথডের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যালকিন প্রস্তুত করব না, একটা সম্পৃক্ত দ্বিক্ষারীয় অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণ নেব। কি বললাম, সম্পৃক্ত দ্বিক্ষারীয় অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণ নেব, তাকে যদি তার জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় সেক্ষেত্রে অ্যালকিন উৎপন্ন হবে। সম্পৃক্ত দ্বিক্ষারীয় অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম লবণের কি যদি তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, অ্যালকিন উৎপন্ন হবে। তো আমি একটা নেব সম্পৃক্ত দ্বিক্ষারীয় অ্যাসিড সোডিয়াম সাকসিনেট নেব, CH2COO Na CH2COO N, এটাকে বলা হয় সোডিয়াম সাকসিনেট। সোডিয়াম সাকসিনেটের জলীয় দ্রবণ নেব, জলীয় দ্রবণ নেব, জলীয় দ্রবণ নিয়ে কি করব, ইলেকট্রোলাইসিস করব। ইলেকট্রোলাইসিস করলে কি হবে, ক্যাথোডে হাইড্রোজেন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, অ্যানোডে কি হবে, অ্যালকিন এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এখানে অ্যানোডে উৎপন্ন হবে কি CH2 ডাবল বন্ডেড CH2 প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আর ক্যাথোডে যেটা উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন। এটা হচ্ছে ক্যাথোডে রিঅ্যাকশন। আর অ্যানোডে যেটা উৎপন্ন হবে কি, অ্যালকিন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এর আগে যেমন কি করেছিলাম না, কি বললাম না, সম্পৃক্ত দ্বিক্ষারীয় অ্যাসিডে সম্পৃক্ত দ্বিক্ষারীয় অ্যাসিডের জলীয় দ্রবণে যদি তড়িৎ বিশ্লেষণ করানো হয় তাহলে কি হবে, অ্যানোডে অ্যালকিন উৎপন্ন হবে এবং ক্যাথোডে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে। এর সাহায্যে আমরা কি করতে পারি না, অ্যালকিন প্রস্তুত করতে পারি। একে বলা হয় সোডিয়াম সাকসিনেট, এর নামটা মনে রাখো, সোডিয়াম সাকসিনেট। সোডিয়াম সাকসিনেট এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, অ্যালকিন করতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি, ক্র্যাকিং অফ অ্যালকেনস। অ্যালকেনের যদি ক্র্যাকিং ঘটানো হয়, একটা বৃহত্তম আণবিক গুরুত্ব বিশিষ্ট অ্যালকেন তাকে যদি তাপ প্রয়োগ করে ভেঙে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে কি বললাম, ক্র্যাকিং অফ অ্যালকেনস, ক্র্যাকিং অফ অ্যালকেনস। cracking of alkenes, cracking of alkenes। অ্যালকেনের যদি ক্র্যাকিং হয়, কি বললাম না, উচ্চ আণবিক ভর সম্পন্ন অ্যালকেনকে বায়ুর অনুপস্থিতিতে, উচ্চ আণবিক ভর সম্পন্ন অ্যালকেনকে বায়ুর অনুপস্থিতিতে 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে সেই অ্যালকেনটা ভেঙে গিয়ে কি উৎপন্ন হয়ে যাবে, অ্যালকিন উৎপন্ন হবে। তো একটা উদাহরণ আমরা দেখে নেব, যেমন ইথেন। ইথেন হচ্ছে উচ্চ আণবিক ভর সম্পন্ন একটা অ্যালকেন, একে যদি 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে কপার নলের মধ্যে দিয়ে চালনা করা হয়। কি করে, কপার নল।
কপার টিউব বা কপার টিউব লিখে দাও, কপার মৌলের মধ্যে দিয়ে চালনা করা হয়, তাহলে এই অ্যালকেন ভেঙে গিয়ে কি উৎপন্ন হয়? অ্যালকিন উৎপন্ন হয়। অ্যালকেনটি ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। CH2 ডবল বন্ডেড CH2 উৎপন্ন হবে প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে। যদি আমরা প্রোপেন নেই CH3 CH2 CH3 একেও যদি আমরা কি করি সেম দিই, তাহলে ভাঙলে কি উৎপন্ন হবে? যদি আমরা সেম প্রোডাক্ট দিই তাহলে CH3 CH ডবল বন্ড CH2 উৎপন্ন হবে প্লাস CH2 ডবল বন্ড CH2 উৎপন্ন হবে প্লাস হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হবে। প্রোপিন হবে, ইথিন হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। কি হবে? প্রোপিন, ইথিন এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ আণবিক ভর সম্পন্ন অ্যালকেনকে যদি 500 থেকে 700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি হবে? অ্যালকিন উৎপন্ন হবে। এই ছিল আমাদের জেনারেল মেথড অফ প্রিপারেশন অফ অ্যালকিন। এরপরে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব অ্যালকিনের প্রপার্টিজ, জেনারেল প্রপার্টিজ অফ অ্যালকিন সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে।